অবৈধভাবে এই সরকার দখল করেছে এবং তারা পুরো বাংলাদেশকে একটা কিলিং ফিল্ডে পরিণত করেছে। আমরা যা করতেছি কেন্দ্রের সিদ্ধান্তে করতেছি, কেন্দ্রের নির্দেশনায় করতেছি। কেন্দ্র থেকে যে কোনো কিছু হচ্ছে না তার মানে অনেক বেশি কাজ হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না, এত সহজ না। অনেকে ভাবছেন আওয়ামী লীগ চলে গেছে, মুছে দেওয়া এত সহজ না। দায়িত্ব নিয়ে বলছি আমি। কোন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা কাজ ভাঙা জবাব দিবেন। এর ভবিষ্যৎ খুবই ভালো। আপনারা 10টা গণক নিয়ে ডেকে দেখেন, তারা বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। এর জন্য বড় সায়েন্স প্রয়োজন না। যেভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, এটা তো সমন্বয়কদের একজন বক্তব্যে বললো যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? একটু কমেন্ট করবেন। অনেক দিন পর জানতে ইচ্ছে হলো যে আপনারা সবাই কেমন আছেন, একটু কমেন্ট করে জানাবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত। আমরা দেশ স্বাধীন করছি, কিন্তু এখনও কি আমার স্বাধীনতা রক্ষা করতে পারছি? আমরা কি সভ্য হতে পারছি? তো যাই হোক, এটা আজকে আমার আলোচনার টপিক না। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখছেন, যে বিষয়ে ভিডিও চিত্রগুলো দেখতে আসছেন, আমি মনে করছি আজকের পরিপূর্ণ ভিডিওটি যদি দেখেন, আপনি সেই বিষয়ে একদম নিউজ আপডেটগুলো পেয়ে যাবেন। আমি সেই ভিডিও চিত্রগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আপনারা বলতেছি, যারা এই ভিডিওতে ক্লিক করছেন, অনুরোধ করতেছি ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। 5 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার করতে হবে। আপনাদের সাপোর্টেই এত দূর আসছি। এই 5 লক্ষ সাবস্ক্রাইবার করতে আরও একটু সহযোগিতা করুন। চলেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আটো সাটো করে বসে আজকের যে গুরুত্বপূর্ণ 2টা ভিডিও আছে একাধারে না টেনে দেখতে থাকেন, অনেক অজানা কিছু জানবেন। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা, ওনার যারা সমালোচক আছেন, যে এটা অপ্রয়োজনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন পজিটিভলি, যে দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় এই সফরে বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রটা আমরা খুবই অর্থনৈতিক সংকটে ভুগছি। আর এই যে বড় ধাক্কাটা, সেটার জন্য দরকার ছিল বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য সহযোগিতা। হাওলাত বরাতি মাগনা তো আর কেউ দেয় না, তারপরেও সাহায্য করার মতন আমাদের মিত্র শক্তি বেসিক্যালি ওইরকম ছিল না। IMF থেকে বলেন, বিশ্বব্যাংক বলেন, IDB বলেন, যাই বলেন, বা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করা, সেই জায়গাগুলোতে তার এই সফর ব্যাপক গুরুত্ব রেখেছে। একটা হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা তিনি সেখান থেকে ম্যানেজ করতে পেরেছেন। আর বাংলাদেশে আসার পর তিনি গতকালকে সাংবাদিকদের সামনে সম্ভবত ক্ষুদ্র একটু বক্তব্য দিয়েছেন, বা যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন, প্রেস উপদেষ্টা। তো সেখান থেকে দেশে আসার পরে প্রশ্ন ছিল সাংবাদিকদের, স্বাভাবিক, যেহেতু ওইখানে তিনি একটা বলছিলেন যে নির্বাচনে তিনি আসবেন কিনা। তো তিনি কিন্তু বলছেন তিনি নির্বাচন করবেন না। আবার তিনি যখন সেখানে অবস্থান করছিলেন, এদিক দিয়ে আমাদের সম্ভবত ওই সময়টাতেই সেনাপ্রধান তিনি বলছিলেন যে 18 মাসের পরেই আসলে নির্বাচন হতে যাচ্ছে। নানান মিশ্র প্রকৃতির ক্রিয়া ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তা ভাবনা কি। তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে, যে দ্রুত সংস্কার কাজকে এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর এই সংস্কার কাজ খুব দ্রুতই শেষ করবেন এবং প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করবে সরকার। তো এটা আসলে ব্যর্থতার কোনো সুযোগ আছে কিনা, তিনি সোজা সাপটা বলছেন তাদের ব্যর্থ হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর আজকে ভোরেই তিনি দেশে ফিরেছেন। আর দেশে ফেরার পর নানান প্রশ্ন ছিল সাংবাদিকদের সাথে, যদিও এই মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস রিলিজ করেন নাই বা বৈঠকে বসেন নাই সাংবাদিকদের সাথে। আজকে তিনি হয়তো বৈঠকটা করবেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা, আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে যারা বিশ্লেষক আছেন, তারা কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ওনার উচিত ছিল পার্বত্য অঞ্চলে যাওয়া, সেনাবাহিনীর সাথে বসা, অথবা গোয়েন্দা বাহিনীগুলোর সাথে বসা, অথবা বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ আর বিভিন্ন জায়গায় ব্যাপক ঝামেলা চলছে, সেখানে যারা শ্রমিক নেতা আছেন তাদের সাথে বসা, যে কি ঝামেলা চলতেছে, এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আছে সেটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা। কিন্তু তিনি 57 জনের বহন নিয়ে জাতিসংঘে গেছেন, সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইছেন। এগুলোতে আসলে দেশের জন্য নাকি এরকম কোনো অর্জন নেই। এগুলো আমাদের দেশের বিশ্লেষকরা বা অনেকে বলছেন। এদের মধ্যে অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন, বাট যত দিন যাচ্ছে তারাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে, দলের পক্ষেই তাদের কথাবার্তাগুলো যাচ্ছে। আর
ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে 40টিরও বেশি দেশের প্রধানের সাথে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে, মানবাধিকার কমিশনগুলোর সাথে নানান ইস্যুতে কথা বলে এসেছেন, যেগুলো এই মুহূর্তে দরকার ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ভঙ্গুর একটা অর্থনীতি বা রাষ্ট্রকে এই জায়গা থেকে বের করে আনা, অদূর ভবিষ্যতে সুষ্ঠু গণতন্ত্র বা জুলাই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সকল কিছুকে রিকভার করার জন্য এই সফরটা খুবই জরুরি ছিল। তো দেশে এসে যেটা প্রধান বক্তব্য ছিল নির্বাচন নিয়ে, আর আমরাও আশা করছি খুব দ্রুতই নির্বাচন হবে। এবার এটা কখন হবে, কোন সময় হবে সেটা ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো জানেন, হয়তো আমরা অচিরেই এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, আপনারে বলতেছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি একটু দেখে আসা যাক। চলে প্রাগৈতিহাসিক যুগেও আপনার এই জিনিসগুলোর প্রচলন ছিল না। প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হয় যে সময়টাতে ইতিহাসের কোনো লিপিবদ্ধতা নেই, জাস্ট হচ্ছে যেখান থেকে সাল গণনা শুরু হয়নি, বা ইতিহাসের ওই অধ্যায়টা যেটা সম্পর্কে সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য নেই, জাস্ট হচ্ছে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে পরবর্তী সময় এগুলাতে নানান গল্প, উপন্যাস, সিনেমা অনেক কিছু তৈরি করা হয়েছে। দর্শক, আমরা যে এখন 2024 চলছে, এটা হচ্ছে বেসিক্যালি খ্রিস্টীয় শতাব্দী, রাইট? আজকের দিনে পৃথিবী অনেক আধুনিক হয়েছে, পৃথিবী অনেক উন্নত সভ্যতা পাইছে, কিন্তু আমাদের রাষ্ট্রগুলোতে সেই উন্নত সভ্যতার যুগে এসেও প্রাগৈতিহাসিক বর্বরতার যুগেও যে জিনিসগুলো ছিল না সেগুলোর প্রচলন হয়েছে। আজকে আমাদের একটা সুন্দর আদেশ আসছে, আমি মনে করি আমাদের এই বর্তমান সরকারের এই বিষয়টাতে খুবই ফোকাস করা দরকার। এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাগৈতিহাসিক যুগ বলেন, যুদ্ধের যুগ বলেন, ইতিহাসের প্রথমার্ধের যুগ বলেন, রাজা বাদশাদের যুগ বলেন, একটা জিনিস কি ছিল, ধরেন পুরুষে পুরুষে যুদ্ধ হবে, পুরুষে পুরুষে হানাহানি হবে, মারামারি হবে, লুটপাট হবে, মল্ল লড়াই হবে, অনেক কিছুই হবে, কিন্তু ঘরের নারীদেরকে আসলে কেউ কোনো রকম হেনস্থা করেনি, তাদের শিক্ষা ছিল না, কিন্তু পারিবারিক সেফটি ইস্যু ছিল। আবার আপনি ইসলামের সৌন্দর্য দেখেন, অন্য ধর্মের বেলায় হয়তো বা সেম, আল্লাহ রাসূল নারী বন্দীদের বেলায় তিনি ভিন্ন রকম একটা নির্দেশনা দিয়েছিলেন, তাই না? কত সুন্দর নিয়মকানুন ছিল। কিন্তু আজকের দিনে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেখা গেছে যে আমি রাজনীতি করি অথবা আপনি রাজনীতি করেন, এখন আপনার আমার পাশাপাশি পরিবার সম্পর্কেও অনেক সময় মামলার আসামি করে দেওয়া হচ্ছে, পরিবারের ছেলে মেয়ে স্ত্রী যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত না। তো কেন এতগুলা কথা বললাম? আপনার 2007 সালে কাফরুল থানায় জুবাইদা রহমানের, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। আমি যতদূর জানি বা বুঝি, তিনি আসলে রাজনীতি থেকে অনেক দূরে থাকা একজন মানুষ, মানে এতটা সরব না, কোনো বক্তব্য নাই, তারপরেও তারেক জিয়ার স্ত্রী, সেই হিসাবে তিনি একটা ফোকাস পয়েন্ট। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এই যে 2007 সালে কাফরুল থানায় যে মামলাটা হয়েছিল, সেই মামলায় তার দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। তো আমি মনে করি এই মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া উচিত। এমনকি ভবিষ্যতেও ঠিক সেম জিনিস আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায়, অথবা জাতীয় পার্টির বেলায়, ইভেন বিএনপির বেলায়ও এই জিনিসগুলোর যেন আর প্রয়োগ না হয়। যিনি রাজনীতি করবেন তিনি মামলা হামলা সকল কিছু ফেস করবেন, কিন্তু পরিবারকে যেন এই ধরনের ঘটনাগুলোতে মানে আসামি করা না হয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকালের মধ্যেই এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা তিনি বলছেন, একটি মামলায় 1 বছরের জন্য ডক্টর জুবাইদা রহমানের কারাদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আর 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই আমলেই তারেক রহমান, জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক। আচ্ছা, তো কি ছিল? তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4 কোটি 80 লাখ টাকার বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। তদন্ত কর্মকর্তা 2009 সালের 31 মার্চ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পরে বাতিল হয়ে যায়। তারেক রহমানের শাশুড়ি মুক্ত হলেও গত বছরের 2 আগস্ট ঢাকার একটি আদালত ওই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছিল, সঙ্গে অর্থদণ্ড। এটা যদি শাস্তির সিস্টেম হয়, তাহলে আজকের দিনে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের কয়শো বছর করে সাজা হবে, যেই পরিমাণ টাকা রাষ্ট্রের লুটপাট আত্মসাৎ করে গেছে, তাই না? সেই সাথে তাদের স্ত্রীদেরও কয়শো বছর সাজা হবে যদি এই প্রতিহিংসার মামলাগুলো চলতে থাকে। আর বিএনপি শুরু থেকেই এটার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল। আর দিন শেষে এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থান আসতেছে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই মামলাগুলো বাতিল হবে, খারিজ হবে। আবার যখন সরকার পরিবর্তন হবে, আবার জায়গা উঠবে। অন্তত বাংলাদেশে বিচারিক যে প্রক্রিয়া, আইনের যে সুশাসন, সেইটা প্রতিষ্ঠা করার প্রধান অন্যতম শর্ত হচ্ছে মিথ্যা মামলা, গায়েবী আসামি, অপ্রয়োজনীয় মানুষকে কোনো একটা মামলার মধ্যে ইনক্লুড করা, ব্যবসা বাণিজ্য করা, মামলা বাণিজ্য করা, এই জিনিসগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনি সুশাসনের যে স্বাদ সেটা পাবেন না। এই বিষয়টাকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে, আইন মন্ত্রণালয় তারাও উদ্যোগ নিয়েছে, বাট এটাকে সিস্টেমিকলি খুবই কঠিনভাবে করতে হবে। তো ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্তের জন্য। ভবিষ্যতেও যে কোনো দলের যে কোনো নেতা হোক, যদি ওনার স্ত্রী সরাসরি রাজনীতির মাঠে কোনো একটা পদবিতে না থাকে, শুধুমাত্র অমুক নেতার বউ, তমুক নেতার মা, শাশুড়ি, বোন হওয়ার জন্য তিনি যেন এই ধরনের ঘটনাগুলোর শিকার না হন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। আমি কিছু জানি না, কিছু ভাইদের জন্য আমার এরকম ভিডিও করতে হয়। অনেকেই বলেন আব্দুর রাহাব ভাই টপিক বোঝাতে হবে না, আপনি শুধু ভিডিও চিত্র দেখায় দেন, আমরা বুঝে নিই। এই জন্য আমি কিছু জানি না, আমি শুধু ভিডিও চিত্রগুলো ডাউনলোড করছি, আপনাদেরকে বিভিন্ন জায়গাতে খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে রাখছি, আপনারা দেখছেন। এখন আপনারা বলবেন কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।